হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির দ্বিতীয় পর্ব। 11:15 বাসা বলতে পৌঁছল রানা। পথে শিমুলকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসেছে। দেরি হয়ে গেলেও আচরণে কোনো রকম তাড়াহুড়োর ভাব নেই ওর মধ্যে। খুব আস্তে গাড়ি চালিয়ে 38/খ নম্বর বাড়িটা পেরিয়ে এলো। গজ 30 দূরে রাস্তার ধারে ফাঁকা একটা জায়গা, সেখানেই গাড়ি দাঁড় করালো ও। স্টার্ট বন্ধ করে ড্রাইভারের সিট ছেড়ে পিছনের সিটে এসে বসল। এখান থেকে বাড়ির প্রবেশপথটা পরিষ্কার দেখা যায়। অপেক্ষা ছাড়া আর কি করবার থাকতে পারে মনে মনে ভাবল রানা। বাড়িটার দিকে তাকিয়ে থেকে বিপদের কোনো আলামত চোখে পড়ল না। ভিতরে টেলিভিশন চলছে, বাইরে থেকে শোনা যাচ্ছে তার আওয়াজ। চারদিকটা ভালো করে দেখে নিল ও। বেশ রাত হয়েছে, রাস্তায় লোক চলাচল একেবারেই নেই। আশেপাশের বাড়িঘরগুলো একটু দূরে দূরে। অন্তত এখন পর্যন্ত কোনো জানালা খুলে কেউ লক্ষ্য করছে না ওর গাড়িটাকে। আধ ঘন্টা বসে থাকলো রানা। নিজের উপর রাগে ফুঁসছে। তাছাড়া আর করারই বা কী আছে এখন? এর মধ্যে দুটো রিক্সা আর একটা প্রাইভেট মোটর গাড়ি রাস্তা দিয়ে চলে গেছে। আরোহীরা কেউই ওর দিকে তাকায়নি ভালো করে। 12টার দিকে নড়ে চড়ে উঠল ও। একটা সিগারেট ধরালো। গাড়ি থেকে বেরোতে যাবে এই সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আচমকা লাফিয়ে নেমে এলো জমকালো অন্ধকার। বাড়িটার প্রবেশপথের ওপর চোখ রেখে সিগারেট ফুঁকছে ও। আর ভাবছে আজ ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিল। 12:30টার দিকে ক্লান্তি অনুভব করল রানা। ঘুম তাড়াবার জন্যে আবার একটা সিগারেট ধরালো। এখন পর্যন্ত বাড়িটার গেট দিয়ে একটা বিড়ালও ঢোকেনি বা বেরিয়ে আসেনি। কিন্তু বিদ্যুৎ না থাকায় নজর রাখতে অসুবিধে হচ্ছে ওর। খানিক পর গাড়ি ছেড়ে নামলো ও। রাস্তা পেরোলো, চলে এলো বাড়িটার গেট পর্যন্ত। ছোট্ট একটা উঠান দেখা গেল ভিতরে, কিন্তু বাড়ির ভিতর কোনো আলো নেই। বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি বা লণ্ঠনের যে ক্ষীণ আলোর আশা করা গিয়েছিল তাও নেই। ভিতরে কেউ আছে বলে মনে হলো না। বাড়ির পিছন দিকটাও ঘুরে এলো রানা। না, কোনো ঘরে কোথাও আলো নেই। তাহলে টিভির আওয়াজ শোনা যাচ্ছিল যে পাশের বাড়ির, নাকি শুনতে ভুল করেছে ও? হয়তো তাই। গাড়িতে ফিরে এলো রানা। বেশ একটু হতাশ হয়ে পড়েছে ও। মনে হয় আতিকুল্লা খান এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবার সাথে সাথে তার স্ত্রীও বেরিয়ে পড়েছেন। হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন। অথবা চিন্তার লাগাম টেনে ধরল ও। অনুমান করে কোনো ভদ্রমহিলা সম্পর্কে যা তা একটা কিছু ভাবা উচিত নয়। তিনি যে বিপদে পড়েননি তাই বা কে বলবে? দোষটা তো তারই। সময় মতো নজর রাখার জন্যে আসতে ব্যর্থ হয়েছে সে। গাড়িতে ফিরে এসে আরেকটা সিগারেট ধরালো ও। ভাবছে কি করা যায়। সারা রাত এখানে বসে কাটিয়ে দেবার কোনো মানে হয় না। 1টার মতো বাজে। কোথাও গিয়ে থাকলে আজ রাতে কি আর ফিরবেন ভদ্রমহিলা? মনে হয় না। কিন্তু তিনি যে বাড়িতে নেই তাও কি জোর করে বলা যায়? যায় না। হয়তো বিপদ সম্পর্কে তিনিও সচেতন, তাই আলো না জ্বেলে কোনো আওয়াজ না করে এমন ভাব দেখাচ্ছেন যেন মানুষ মনে করে বাড়িতে কেউ নেই। বিশ্লেষণটা গ্রহণযোগ্য, কিন্তু নিজের উপর অসন্তোষ তাতে আরও বেড়ে গেল। রাতটা এখন এই গাড়ির ভিতর বসে কাটাতে হবে তাকে, সকাল না হওয়া পর্যন্ত। বলা যায় না, রাত আরও খানিকটা বাড়লে সত্যি বিপদ হতে পারে ভদ্রমহিলার। কিন্তু অপরদিকে অদ্ভুত এক ধরনের অস্বস্তি বোধ করছে রানা। ক্রমেই এক সন্দেহ দানা বেঁধে উঠছে ওর মনে। রাত 2টোর দিকে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল ও। চোখে মুখে রোদ এসে লাগতে ভাঙল সেই ঘুম। ধর্মরিয়ে উঠে বসল ও। গলার কাছে চিনচিনে একটা ব্যথা। ইস, অন্তত 4টে ঘন্টা ঘুমিয়েছে ও, অথচ
এই সময়টাতেই বেশি সজাগ থাকার কথা ওর। রাস্তার মোড়ে দেখা গেল খবরের কাগজের হকারকে। 38/খ নম্বর বাড়িটাকে ছাড়িয়ে ঠিক উল্টো দিকের একটা বাড়িতে ঢুকল সে। একটু পরেই বেরিয়ে এলো আবার। গাড়ি থেকে নেমে তার পিছু নিল রানা। আধবয়সী লোক, মুখে কাঁচা পাকা দাড়ি, ঘাড় ফিরিয়ে জিজ্ঞাসু চোখে তাকালো রানার দিকে, তারপর ফিরে দাঁড়ালো। 38/খ নম্বর বাড়িতে পেপার দিলে না যে? জানতে চাইল রানা। হেরা কেউ নাই অহন। ভুরুজোড়া একটু কুঁচকে উঠল হকারের। কেন কন দেহি? আপনারে তো আগে কোনো দিন দেহি নাই। চালাক চতুর লোক, উল্টোপাল্টা বুঝিয়ে কোনো কথা আদায় করা যাবে না। পকেটে হাত ভরে 10 টাকার একটা নোট বের করলো রানা। ওই বাড়ির লোকদের চেনো তুমি? চিনি, কিন্তু হেরা তো ঈদের ছুটিতে দেশের বাড়িতে বেড়াইতে গেছে। হেরা কারা? নাম কি? গজনফর আলী। কিন্তু আমি জানি এই বাড়িটা এখন আতিকুল্লা খান থাকেন স্ত্রী আর একটা বাচ্চা ছেলে নিয়ে। 10 টাকার নোটের দিক থেকে চোখ সরিয়ে নিল লোকটা। আপনি ভুল শুনছেন সাব, অহন বাড়িটায় কেউ থাহে না। মহল্লার সকল বাড়িতে আমিই পেপার দেই, আর আমি জানুম না? কিন্তু গজনফর সাহেব আর কাউকে বাড়িটা ভাড়াও তো দিয়ে যেতে পারেন। আইজ 8-9 বছর ধইরা গজনফর সাহেবে আমার থন পেপার নিতেছে। আইজ তক এই বাড়ি ভাড়া দেয় নাই। প্রত্যেক বছর ঈদের মাসটা তারা দেশের বাড়িতে কাটায়। ঘুরে চলতে শুরু করলো লোকটা। তুমি এই এলাকায় আতিকুল্লা খান বলে কাউকে চিনো না? নোটটা সামনে বাড়িয়ে দিল রানা। এই মহল্লার প্রত্যেকরে আমি চিনি সাব। 10 টাকার নোটটা আস্তে করে পকেটে ফেলে বলল লোকটা। আতিকুল্লা খান নামে কেউ নাই এখানে। হনহনিয়ে চলে গেল হকার। ওপাশের একটা গলিতে গিয়ে ঢুকল। বাড়ির নম্বর ঠিক আছে তো? সন্দেহ জাগলো রানার মনে। উহু, কোনো ভুল হতে পারে না। টেলিফোনের নম্বরটা স্পষ্ট শুনেছে ও। তাছাড়া আতিকুল্লার পাঠানো এনভেলাপে যে চিরকুট ছিল তাতে এই নম্বরই লেখা ছিল। তাহলে ব্যাপারটা কি? ফাঁকা একটা বাড়ি পাহারা দেওয়ার জন্যে 5,000 টাকা খরচ করল লোকটা। রাস্তা পেরিয়ে বাড়িটার গেটের কাছে আবার চলে এলো ও। দিনের আলোয় সব এখন পরিষ্কার। দরজা জানালা তো বটেই, জানালার ভিতরের শাটারগুলো পর্যন্ত ফেলা। বাড়িটা একেবারে খালি, কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। গাড়িতে ফিরে এলো রানা। স্টার্ট দিয়ে ছেড়ে দিল। মেজাজ যে শুধু খিচড়ে গেছে তাই নয়, শুধু যে নিজের উপর রাগ হয়েছে তাও নয়, ওর বুদ্ধিকে অপমান করা হয়েছে বলে আতিকুল্লা খানের উপর প্রচণ্ড রেগে গেছে ও। নির্জন ফাঁকা রাস্তা। গাড়ি ছুটিয়ে রক্সি বিল্ডিংয়ে পৌঁছতে 15 মিনিটের বেশি লাগলো না ওর। চাবি বের করে অফিস ঘরের দরজা খুলতে যাবে রানা, কিন্তু তার আগে হাতলে হাত দিয়েই বুঝল ও দরজা খোলা রয়েছে। অথচ গত রাতে চাবি লাগাতে ভুল হয়নি তার। চাবি লাগিয়ে কপাট ঠেলে দেখেছে, সে কথাও স্পষ্ট মনে আছে তার। একটু ঠেলা দিতেই খুলে গেল দরজা। ঢুকতেই চোখে পড়ল ভিতরের দরজা হাট করে খোলা, অথচ ওটাতেও চাবি লাগিয়ে গেছে ও। সম্ভবত চীনা একটা মেয়ে, দেখতে খুব মিষ্টি, বসে আছে চেয়ারে। ভাঁজ করা হাত দুটো কোলের উপর, চোখ দুটো শান্ত, কিন্তু কোনো চঞ্চলতা নেই। সরু একটা রক্তের ধারা নেমে গেছে ঠিক বাস্তনের নিচ দিয়ে। মনে হলো খুব কাছ থেকে অত্যন্ত যত্নের সাথে গুলি করা হয়েছে। মেয়েটার চেহারায় একটুও আতঙ্কের ছাপ নেই। আতঙ্কিত হয়ে ওঠার আগেই মারা গেছে সে। খুনি বোধহয় পরিচিত কেউ হবে। একটা হাত বাড়িয়ে মেয়েটার গাল স্পর্শ করল রানা। ঠান্ডা, বেশ কয়েক ঘন্টা আগে মারা গেছে। মেঝের দিকে ঝাড়া 1 মিনিট তাকিয়ে চিন্তা ভাবনা করল রানা। শুধু অপমান নয়, আতিকুল্লা খান তার বুদ্ধিকে চ্যালেঞ্জ করেছে। ধীরে ধীরে একটা হাত বাড়ালো ও। ক্র্যাডল থেকে তুলে নিল ফোনের রিসিভার। থানার নম্বরে ডায়াল শুরু করল। অধ্যায় 2। পুলিশের জন্যে অপেক্ষা করার সময় তার এই মঙ্গলীয় অতিথিকে ভালো করে দেখল রানা। একে বিদেশি মেয়ে, তার উপর চীনা, বয়স আন্দাজ করা কঠিন, তবে 20 থেকে 24-এর মধ্যে হবে বলে ধারণা করল ও। পরনের জামা কাপড়গুলো বেশ দামি,
পায়ে আনকোড়া নতুন জুতা, হাতের নখগুলোয় যত্নের স্পর্শ, চুলগুলো সযত্নে পরিপাটি করা, সাথে ভ্যানিটি ব্যাগ দেখল না ও। ভুরু কুচকে আশপাশে একটু খোঁজাখুঁজিও করল, নেই। সম্ভবত খুনি নিয়ে গেছে ওটা। কিন্তু না, এই মেয়েকে কোনো দিনও দেখেনি রানা। একটু পরেই অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল সিঁড়িতে। সবার আগে ঘরে ঢুকল গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। আগেও দু একবার তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ডিউকের। লোকটার চেহারায় ধূর্ততার ছাপ থাকলেও কথায় বা কাজে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সার্জেন্ট আলতাফকে পিছনে নিয়ে এমন একটা ভারিক্কি চালে ঘরের ভিতর ঢুকল সে, যেন অনেক গুরুত্বপূর্ণ কাজ পায়ে ঠেলে সামান্য একটা ব্যাপার দেখতে এসেছে। দুজনের কেউই রানার দিকে তাকালো না। সোজা এগিয়ে গিয়ে দাঁড়ালো লাশের সামনে। ঝাড়া 3 মিনিট পরীক্ষা করল। লাশের পাশে কিছু পরীক্ষা করার জন্যে একসময় হাঁটু মুড়ে বসল আলতাফ। ফয়েজ আহমেদকে সাথে নিয়ে বাইরের ঘরে বেরিয়ে এলো রানা। এরই মধ্যে ফয়েজ আহমেদের কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। ডেস্কের উপর বসল সে। ঝুলে থাকা পা দুটো দোলাতে দোলাতে বলল, সত্যি কথা বললে নিজের উপকার করা হবে ডিউ। মেয়েটা কি তোমার কোনো ক্লায়েন্ট ছিল? না, ওকে আমি চিনি না, কোনো দিন দেখিনি। খানিক আগে ঘরে ঢুকে ঠিক ওভাবে বসে থাকতে দেখেছি চেয়ারে। এমনভাবে মাথা দোলালো ফয়েজ আহমেদ যেন সে আশাই করেছিল ডিউক সত্যি কথাটা বলবে না। তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। নিশ্চয়ই তুমি রোজ এত সকালে অফিস খোলো না, আজ কেন এসেছ? গত রাতে যা যা ঘটেছে সবই খুলে বলল রানা। প্রাথমিক তদন্তের কাজ শেষ করে আলতাফ আর তার সঙ্গীরাও দরজার সামনে দাঁড়িয়ে শুনল সব। হ্যান্ডব্যাগ? ভুরু নাচিয়ে জানতে চাইল ফয়েজ আহমেদ। সেটা কোথায়? আমিও খুঁজেছি, পাইনি। বোধহয় খুনি ওটা নিয়ে গেছে। এতক্ষণে সোজাসুজি রানার চোখে তাকালো ফয়েজ আহমেদ। নিশ্চয়ই খুব দামি কিছু ছিল মেয়েটার সাথে, কিন্তু যত দামি হোক সেটার লোভে একেবারে খুনি করে ফেললে। এই হলো বেচারা ফয়েজ আহমেদ। খুব তাড়াতাড়ি খুব সহজ সরল সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। অবশ্য টেলিফোন করার সময় রানার মনে হয়েছিল ফয়েজের প্রথম সন্দেহটা ওর উপরই পড়বে। হ্যাঁ, খুন করে ফেললাম। কৃত্রিম বোকার হাসিতে মুখ ভরিয়ে তুলল রানা। 4,000 কোটি মার্কিন ডলার ছিল ওর ভ্যানিটি ব্যাগে। দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমার নিজের অফিসে ওকে খুন করলে পুলিশ আমাকে সন্দেহ করবে, এই কথাটা তখন মনে ছিল না। ইন্সপেক্টর, প্লিজ ভুলটা সংশোধনের একটা সুযোগ দিন আমাকে। হাসি থামিয়ে চেহারাটা গম্ভীর করে তুলল রানা। কাউকে নিজের অফিসে খুন করব, আমাকে দেখে অত বোকা মনে হয় আপনার? খুন যদি একান্তই করতাম, ঠিকানা খুঁজে বের করে সেখানেই। এটা একটা মার্ডার কেস, কাজেই মশকরা করে ব্যাপারটার গুরুত্ব কমাবার চেষ্টা করো না, থমথমে গলায় বলল ফয়েজ আহমেদ। এটা একটা মার্ডার কেস, কাজেই বোবার মতো সিদ্ধান্ত নিয়ে খুনিকে বেঁচে যাওয়ার সুযোগ দেবেন না। কচমচ করে তাকালো ইন্সপেক্টর। আমাকে বোঝাও, এখানে কি করতে এসেছিল মেয়েটা? তোমার অফিসে ঢুকলোই বা কীভাবে? জানি না, তবে অনুমান করতে পারি। সেই অনুমানটাই বয়ান করে কৃতার্থ করো আমাকে। গতকালকের টেলিফোন ও রাতে বাড়ি পাহারার কথা আবার বলল রানা। তারপর বলল, হয়তো আমার কোনো সাহায্য দরকার ছিল মেয়েটার, কিন্তু ওর সাথে আমার দেখা হোক তা চায়নি আতিকুল্লাহ খান। মেয়েটার যখন আমার চেম্বারে আসার কথা, তার আগেই আমাকে ফাঁকা একটা বাড়ি পাহারা দেবার জন্যে পাঠিয়ে দিল। তালাগুলো সাধারণ, খুলতে কোনো অসুবিধে হয়নি তার। ঘরে ঢুকে মেয়েটা দেখে আমার ডেস্কের ওপাশে বসে আছে একজন লোক, মানে খান, কিন্তু খানকেই ডিউক বলে মনে করে সে। লোকটাকে চিনত না মেয়েটা। ওর মুখে আতঙ্কের কোনো ছাপ নেই দেখেই বলছি কথাটা। সার্জেন্ট আলতাফের দিকে তাকালো ফয়েজ আহমেদ। বুঝতে পারছো কিছু? ডিউক সাহেবের যা মাথা, তাতে আর তোমাদেরকে করে কমে খেতে হবে না। পর মুহূর্তে গুম মেরে গেল সে। মাথা নিচু করে কয়েক মুহূর্ত ধরে কি যেন গভীরভাবে চিন্তা করল।
সবশেষে হঠাৎ মুখ তুলে তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল, তা মেয়েটা কি টেলিফোন না করে এসেছিল? হয়তো টেলিফোন করে এসেছিল। তখন আতিকুল্লা খান আমার অফিসে চলে এসেছে। রিসিভার তুলে বলেছে, যেন ডিউক বলছে, চলে এসো আমার এখানে। আবার কিছুক্ষণ গুম হয়ে থাকলো ফয়েজ আহমেদ। তারপর উঠে দাঁড়ালো। দরজার দিকে দুপা এগিয়ে আবার কি মনে করে ফিরে এলো রানার সামনে। বিদেশি মেয়ে, ওর পরিচয় ইত্যাদি বের করতে খুব একটা সময় লাগবে না। কিন্তু ওই আতিকুল্লা, সে কি আর দেখা করবে তোমার সাথে? কোনো সম্ভাবনা নেই। মাথা নাড়ল ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। তারপর রিস্টওয়াচের দিকে তাকিয়ে হঠাৎ যেন ব্যস্ত হয়ে পড়ল। তোমার চেহারা দেখছি একেবারে চুপসে গেছে। চা খাবে নাকি? যাও, গলাটা ভিজিয়ে এসো। আর হ্যাঁ, এ ব্যাপারে লোকজনের সাথে বেশি কথা টথা বলো না যেন। তোমার সাথে বসবো আমি আধা ঘন্টা পর। খুব সদয় ব্যবহার? মোটেই না। আসলে কিছুক্ষণের জন্যে রানাকে কাটাতে চাইছে ফয়েজ আহমেদ। রানাও কেটে পড়তে চায়। সাথে সাথে দরজার দিকে এগুলো সে। পিছন থেকে ভারী গলায় সতর্ক করে দিল ফয়েজ আহমেদ, শুধু চা খেয়েই কিন্তু ফিরে আসবে। তোমার আর কোথাও যাওয়া চলবে না। বাইরে বেরিয়ে এসে কোনো দিকে তাকালো না রানা। সোজা ক্যান্টিনের দিকে এগুলো। পিছনে বুট জুতোর আওয়াজ শুনে বুঝল পুলিশ প্রহরায় চা খেতে হবে। ডিম পোচ আর চায়ের কথা বলে একটা চেয়ারে বসল রানা। টেবিলের তলা দিয়ে ছড়িয়ে দিল পা দুটো। হঠাৎ দেখল জানালার ধারে দাঁড়িয়ে আছে হুকুম আলী। ঝুঁকে নিচের দিকে তাকিয়ে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখছে। রানাকে দেখেই তার চেহারায় উত্তেজনা ফুটে উঠল। হনহন করে এগিয়ে এলো সে। রানার দিকে ঝুঁকে ফিসফিস করে জানতে চাইল, ব্যাপারটা কি স্যার? মনে হইল আপনার অফিসে। ক্যান্টিনের ঠিক বাইরেই দরজার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ কনস্টেবল। তার দিকে চোখ রেখে জানতে চাইল রানা, আচ্ছা হুকুম আলী, কাল রাত কটায় এখান থেকে গেছো তুমি? 11টার দিকে স্যার। কিন্তু স্যার, আপনার অফিসে কি হয়েছে তা তো কইলেন না। খুন, একটা মেয়ে খুন হয়েছে। খুন? চমকে উঠল হুকুম আলী। ওপর নিচে মাথা ঝাঁকালো রানা। একটা মাইয়া মানুষ। হুকুম আলীর কণ্ঠনালী তরাক তরাক করে লাফাচ্ছে। হ্যাঁ, একটা চীনা মেয়ে। খুন শুনে সেই যে কপালে উঠেছে হুকুম আলীর ভুরু জোড়া, তা আর নামছে না। তাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে রানা জানতে চাইল, কাল আমি বেরিয়ে যাবার পর কোনো চীনা মেয়েকে বিল্ডিংয়ে দেখেছ? মাথা নাড়ল হুকুম আলী। না। ডিম পোচ আর চা দিয়ে গেল বেয়ারা। খিদে থাকলেও মুখে রুচি নেই রানার। সব কেমন বিষাদ লাগলো ওর। কাল রাত 11টায় শিমুলকে তার বাড়ির সামনে নামিয়ে দেওয়া পর্যন্ত ওর একটা অ্যালিবাই আছে। তারপর তো গজনফর আলীর খালি বাড়ি সারা রাত পাহারা দিয়েছে একা। মেয়েটা যদি 11টার পর খুন হয়ে থাকে? আমি বেরিয়ে যাবার পর অপরিচিত কাউকে আমার অফিসের কাছে ঘুরঘুর করতে দেখনি তাহলে? না স্যার, মনে পড়তেছে না। বিল্ডিংয়ের দারোয়ান তো 10:30 বাজতেই তালা লাগিয়ে দিছিল। আমাগর যাওনের সময় খুইলা দিছিল গেট। আবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় হুকুম আলী। খুন আপনি ঠিক যাই না কইতাছেন স্যার? করলো ক্যাডা? জানি না, বলল রানা। চুপ করে থাকো। চায়ের কাপে চুমুক দিতে ভালো লাগছে না ওর। বেশ চিন্তিত হয়ে পড়েছে ও। ফয়েজ আহমেদকে নিয়ে বিপদ হলো। সব কিছু নিজের মতো করে বুঝতে চায় সে। পানির মতো সহজ ব্যাপারও তার কাছে ভীষণ জটিল মনে হয়। আবার সাংঘাতিক কঠিন কোনো সমস্যার সমাধান নিজের মতো করে এক নিমিষে সেরে ফেলে। ওকে সন্দেহ হয়েছে তার। কাজেই খুনি নিজে এসে ধরা দিলেও ডিউকের পিছন ছাড়বে না সে। দুজন লোক ঢুকলো ক্যান্টিনে। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে ম্যানেজারের সাথে পুলিশ কেন, কি হয়েছে ইত্যাদি আলাপ শুরু করলো। 2-3 চুমুকে চা শেষ করে উঠে দাঁড়ালো রানা। বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। পিছু নিল পুলিশ। পিছন থেকে হেরে গলায় জানতে চাইল, যাওয়া হচ্ছে কোথায়? দাঁড়িয়ে পড়ল রানা। কেন, অফিসে? অসুবিধা আছে কিছু? স্যার না ডাকলে ওখানে আপনার ফেরা চলবে না।
নিচে গিয়ে গাড়িতে বসতে পারেন। তর্ক করা বৃথা। এলিভেটরে চড়ে নিচে নেমে এলো রানা। পুলিশটাও সাথে সাথে থাকলো। ফটকের কাছে দাঁড় করানো পুলিশের গাড়ির ব্যাক সিটে উঠে বসল রানা। এরই মধ্যে চারপাশে ভিড় জমে গেছে। কয়েক জোড়া কৌতূহলী চোখ উকি ঝুঁকি মেরে দেখছে ওকে। কারো দিকে না তাকিয়ে একটা সিগারেট ধরালো ও। কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ল। ব্যাপারটা নিয়ে যতই ভাবছে ততই বিচ্ছিরি লাগছে ওর। বুঝতে অসুবিধে হচ্ছে না, বেশ মাথা খাটিয়েই ফাঁদে ফেলা হয়েছে তাকে। ঘণ্টাখানেক পর লাশ নিয়ে চলে গেল অ্যাম্বুলেন্স। তার সাথেই চলে গেল মেডিকেল অফিসার, পুলিশের একটা গাড়ি। মেডিকেল অফিসার গাড়িতে ওঠার আগে পাহারারত কনস্টেবলকে ইঙ্গিতে কী যেন বলল। রানা বুঝল ডাক পড়েছে ওর। পুলিশের গাড়ি থেকে নেমে ফটক পেরুতে যাচ্ছে ও। এই সময় জাকের আলী চৌধুরী, সেই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট, তার গাড়ি থেকে নেমে রানার পাশে চলে এলো। একসাথেই এলিভেটরে চড়ল ওরা। জাকের আলী চৌধুরীর চলনে বলনে একটা খেলোয়াড় সুলভ ভাব আছে। বেশ ক্ষিপ্র ও স্মার্ট। বয়সও এমন কিছু বেশি নয়, 35 ছাড়িয়েছে কিনা সন্দেহ। মাঝে মধ্যে দেখা হয় রানার সাথে, হয় অফিসে ঢোকার মুখে, নয় এলিভেটরে। সাধারণ 2-4টে কথাবার্তাও হয়। হুকুম আলীর মতো এরও বিখ্যাত মাস্তান ডিউক সম্পর্কে প্রচুর আগ্রহ, কিন্তু সরাসরি তা কখনোই প্রকাশ পায় না। চুটিয়ে গল্প করার সুযোগ না ঘটলেও দাপট দেখানো 2-একটা টুকরো গল্প একেও শুনিয়েছে রানা। সেগুলো বেশ উপভোগও করেছে জাকের আলী চৌধুরী। পুলিশ কেন, জানেন কিছু? জানতে চাইল জাকের আলী চৌধুরী। এলিভেটর উঠতে শুরু করেছে উপরে। সকালে অফিস খুলে দেখি আমার চেম্বারে একটা চীনা মেয়ের লাশ। লাশ? প্রায় চেঁচিয়ে উঠল জাকের আলী চৌধুরী। ধীরে ধীরে ভুরো জোড়া কুঁচকে উঠল। ওহ নো, তা কী করে সম্ভব? একজন খুনির পক্ষে জ্যান্ত একটা মানুষকে লাশে পরিণত করা খুবই সম্ভব, গম্ভীর সুরে বলল রানা। গুলি করে খুন করা হয়েছে মেয়েটাকে। আঁতকে উঠল জাকের চৌধুরী। গুলি করেছে মানে খুন? হ্যাঁ। ক্ষীণ একটু হাসি দেখা গেল রানার ঠোঁটে। কাল রাতে আপনার অফিস বন্ধ করেছেন কখন? আমি যখন বেরিয়ে গেলাম তখনও আপনি ছিলেন, তাই না? এই 10:30টার দিকে। দারোয়ান এসে গেটে তালা লাগালো। আমিও একটু পরে চলে গেলাম। কেন বলুন তো? যাওয়ার সময় আমার অফিসে আলো জ্বলতে দেখেছিলেন কিনা মনে পড়ে? কই না তো। আপনি তো কাল 7টার দিকে চলে গেলেন, তাই না? জবাব দিল না রানা। ক্রমে অস্বস্তি বাড়ছে ওর। এখন দেখা যাচ্ছে মেয়েটা খুন হয়েছে 11টার পর। তার মানে যে সময়ের পর থেকে ওর কোনো অ্যালিবাই নেই। লিফট থেকে বেরিয়ে দেখল রানা সার্জেন্ট আলতাফ আর বিল্ডিংয়ের দারোয়ান নিচে নামার জন্যে দাঁড়িয়ে আছে। ওকে দেখে কোনো ভাবান্তর হলো না আলতাফের, কিন্তু দারোয়ানের চোখ জোড়া যেন ঠিক করে বেরিয়ে আসতে চাইল কোটর থেকে। হুকুম আলীকে কোথাও দেখল না রানা। ওর অফিসের সামনে টুলের উপর 2জন পুলিশ কনস্টেবলকে বসে থাকতে দেখে কি যেন বলতে গিয়েও থেমে গেল জাকের চৌধুরী। চট করে একবার আর চোখে তাকালো রানার দিকে, বলল, আপনাকে তো এখন বোধহয় ব্যস্ত থাকতে হবে। যদি কোনো প্রয়োজন হয় বলবেন। ধন্যবাদ। ডেস্কের পিছনে রানার চেয়ারে হেলান দিয়ে বসে আছে গোয়েন্দা ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। রানাকে দেখেই জানতে চাইল, ফায়ার আর্মস আছে তোমার কাছে? আছে। লাইসেন্স? আছে। কি আর্মস? .32 ওয়ালথার পিপিকে। হাত পাতল ফয়েজ আহমেদ। দাও। একটা সিগারেট ধরালো রানা। ডান দিকের ড্রয়ারে, উপরের দেরাজে আছে। অপলক দৃষ্টিতে রানার মুখের দিকে ঝাড়া 15 সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফয়েজ আহমেদ। তারপর বলল, নেই। 2টো কামরার কোথাও খুঁজতে বাকি রাখা হয়নি। নেই। বিপদটা আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। বুঝতে অসুবিধে হলো না রানার। তবু শান্তভাবেই উত্তর দিল, ওখানেই থাকার কথা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ফয়েজ আহমেদ। তোমার জন্যে আরও একটা দুঃসংবাদ আছে ডিউক। মেয়েটাকে একটা .32 পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। মেডিকেল অফিসারের বিশ্বাস মেয়েটা মারা গেছে আজ ভোর 3টে নাগাদ। মিছেই পানি ঘোলা করছো ডিউক।
তোমাকে আমি এই শেষ একটা সুযোগ দিচ্ছি। সত্যি কথা বলে হয়রানির হাত থেকে বাঁচাও আমাকে, তা না হলে তোমার কপালে খারাপই আছে। একটু বিরতি নিল সে, তারপর জানতে চাইল কি ছিল মেয়েটার ব্যাগে। অনেক কষ্টে মেজাজ ঠান্ডা রাখল রানা। আবার সেই বোকার মতো কথা। নিজের অফিসে ক্লায়েন্টকে বসিয়ে নিজেরই পিস্তল দিয়ে তাকে খুন করার মতো বুদ্ধু কেউ আছে? কি জানি। রানাকে বাধা দিয়ে বলল ফয়েজ আহমেদ, হয়তো জুৎসই একটা অ্যালিবাই আগে ভাগেই তৈরি করে তারপর কাজে নেমেছ তুমি। কাল সারা রাত কী করেছি, কোথায় ছিলাম, সবই তো আপনাকে বলেছি। সেরকম কোনো প্ল্যান থাকলে অ্যালিবাইটা ভোর 3টে পর্যন্ত করে রাখতাম। দেখো ডিউক, অস্থির অথচ অন্তরঙ্গ সুরে বলল ফয়েজ আহমেদ, এটা একটা মার্ডার কেস। পত্রিকার লোকেরা এটার পিছনে আদা জল খেয়ে লাগবে। জীবনটাকে হেল বানিয়ে ছাড়বে ওরা। ওদেরকে দেওয়ার জন্যে বিশ্বাসযোগ্য একটা কিছু আমার দরকার। তখন অনুমান করে কি বলতে যাচ্ছিলে বলো, আমি শুনব। তুমি আমাকে সাহায্য করো, আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার কাছে সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে অনায়াসে তোমাকে আমি গ্রেফতার করতে পারি, কিন্তু এই মুহূর্তে তা আমি করছি না। তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এখন প্রমাণ করো যে আমার ধারণা ঠিক নয়, ভুল। ডেস্কে বসে এক মনে কিছুক্ষণ সিগারেট টানল রানা, তারপর বলল, ধরা যাক মেয়েটা কলকাতা থেকে এসেছে। এখানকার মানে ঢাকার কাউকে, ধরুন আমাকেই, জরুরি কিছু বলার ছিল তার। খুনি প্ল্যান মাফিক আমার টেলিফোন নাম্বার দিয়েছিল তাকে। কাল সন্ধে 7টার দিকে সিদ্ধান্ত নেয় মেয়েটা রাতের ফ্লাইটেই ঢাকায় পৌঁছবে সে। ঢাকায় পৌঁছে যাতে আমাকে পায় তার জন্যে ওই 7টার সময় ঢাকায় আমার নাম্বারে টেলিফোন করেছিল সে। তখন কিন্তু অফিসে নেই আমি। আমাকে ফাঁকা বাড়ি পাহারা দেবার জন্যে পাঠিয়ে দিয়ে আমার চেম্বারে বসে আছে আতিকুল্লা খান। মেয়েটা, তাকে আমি মানে ডিউক মনে করে জানালো রাত 2টো নাগাদ ঢাকা এয়ারপোর্টে পৌঁছবে সে। আতিকুল্লা তাকে বলল যেন সে সোজা অফিসে চলে আসে। এয়ারপোর্ট থেকে মেয়েটা এলো তাই। আতিকুল্লাকে আমি মনে করে মেয়েটা তার সব কথা বলল এবং সব শোনার পর তাকে গুলি করল আতিকুল্লা। তোমার পিস্তল দিয়ে? হ্যাঁ, আমার পিস্তল দিয়ে। কিন্তু রক্সি বিল্ডিংয়ের গেট তো রাত 11টায় বন্ধ হয়ে যায়, তালাও ভাঙা হয়নি। আতিকুল্লা বা মেয়েটা ভিতরে ঢুকলো কিভাবে? দারোয়ান গেট বন্ধ করার আগেই আতিকুল্লা ঢুকে পড়ে। আমি যে কাছে পিঠে নেই তা তো সে জানতই। কাজেই নিশ্চিন্ত মনে আমার চেয়ারে বসে ফোন ধরেছে। তারপর মেয়েটার আসার সময় হতেই নিচে নেমে খুলে দিয়েছে গেট। গেটে তো ইয়ার লক, কাজেই ভিতর থেকে লক খুলতে কোনো অসুবিধাই হয়নি তার। জমজমাট সিনেমার গল্প। তেতো হাসি ফুটে উঠল ফয়েজ আহমেদের ঠোঁটের কোণে। আমার অনুমানটা অবশ্য যাচাই করে দেখতে হবে। এয়ারপোর্টে গিয়ে ট্যাক্সিওয়ালাদের জিজ্ঞেস করলে নিশ্চয়ই জানা যাবে কিছু। আর বানানো আতিকুল্লা খান, তার খবর কে দেবে? কাকে জিজ্ঞেস করলে জানা যাবে? আতিকুল্লা কোনো বানানোর লোক নয়, গম্ভীর সুরে বলল রানা। এক্সপ্রেস মেসেঞ্জার সার্ভিসে গিয়ে খোঁজ নিলেই জানা যাবে ওদেরকে দিয়ে সে আমাকে 5,000 টাকা পাঠিয়েছে। আর আমি উত্তর বাসাবোর একটা বাড়ির সামনে সারা রাত ছিলাম। ভালো করে খোঁজ করলে তারও সত্যতা যাচাই করা সম্ভব। রাত 2-3টের দিকে আমার পাশ দিয়ে যদি কোনো গাড়ি গিয়ে থাকে তাহলে আরোহী বা ড্রাইভার নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেছে। আর সকালে হকার লোকটা যে আমাকে দেখেছে তা তো বলেইছি। অত কথায় আমার কাজ নেই। আমি শুধু জানতে চাই রাত 1টা থেকে 4টে পর্যন্ত কোথায় ছিলে তুমি? বলেছি তো, গজনফর আলীর বাড়ির সামনে। দেখি তোমার পকেট সার্চ করতে দাও। কাঁধ ঝাঁকালো ফয়েজ আহমেদ। আমাদের রেকর্ড ঠিক রাখার জন্যে। পাগল না গর্ধব আপনি? রেগেই গেছে রানা। মেয়েটার কাছ থেকে কিছু নিয়ে থাকলে সেটা পকেটে নিয়ে ঘুরে বেড়াবো আমি? কেউ ওর পকেটে হাত দেবার আগেই পকেট থেকে সমস্ত জিনিস এক এক করে বের করে টেবিলের উপর রাখল ও। সেগুলোর উপর নামমাত্র একবার চোখ বুলিয়ে দেখে নিল ফয়েজ আহমেদ। বলল, ঠিক আছে। ডেস্ক ঘুরে এলো, এগুলো দরজার দিকে। তবে শহর ছেড়ে কোথাও যাওয়া চলবে না তোমার।
আরও কিছু সাক্ষ্য প্রমাণ ছাড়া তোমাকে গ্রেফতার করেও লাভ নেই। ফসকে বেরিয়ে যাবে তুমি। সমস্ত ব্যাপারটা গুছিয়ে নিতে দাও, তারপর তোমাকে আমি দেখে নেব। দরজাটা হাঁচ করে খুলে রেখে গট করে বেরিয়ে গেল সে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।